আসসালামু আলাইকুম। অ্যাডমিশন কোর্স মার্কেটিংয়ে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা জানবো হচ্ছে অধ্যায় 4 সামষ্টিক পর্যায় উৎপাদনকে নিয়ে। এই অধ্যায় থেকে তোমরা রিটেনের ক্ষেত্রে একটা কোশ্চেন এবং এমসিকিউ ক্ষেত্রে 2 থেকে 3টা কোশ্চেন কমন পাবা। তো শুরু করা যাক। প্রথমে আমরা জানি যে সামষ্টিক পর্যায় উৎপাদন বলতে কি বোঝায়। শোনো, সমষ্টি কথাটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ম্যাক্রো। ম্যাক্রো মানে হচ্ছে বৃহৎ আকারে বা সামগ্রিকভাবে। এখন সামষ্টিকভাবে যদি আমরা কোনো ব্যয় অর্থনীতি কোনো কিছু যদি বিশ্লেষণ করি, তখন তাকে বলা হয় সামষ্টিক পর্যায়ের অর্থনীতি। এখন অপরদিকে যদি আমরা ব্যক্তিগত আয়, ব্যক্তিগত ব্যয়, ব্যক্তিগত সঞ্চয় এগুলো চিন্তা করি, এগুলো হচ্ছে ব্যষ্টিক পর্যায়ের অর্থনীতি। এখন কিছু বেসিক ডিফারেন্স আছে ব্যষ্টিক পর্যায় উৎপাদন এবং সামষ্টিক পর্যায় উৎপাদনকে নিয়ে। তো আমরা যদি ব্যষ্টিক পর্যায়ে চিন্তা করি, ব্যক্তিগত চাহিদা, ব্যক্তিগত যোগান, দ্রব্যের একক দাম, ব্যক্তিগত বিনিয়োগ, ব্যক্তিগত উৎপাদন ও ব্যক্তিগত আয় নিয়ে, তাহলে আমাদের সামষ্টিক পর্যায়ে চিন্তা করতে হবে যে সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান, কমন বাজারের দামের কমন স্তর, দেন হচ্ছে সামগ্রিক বিনিয়োগ, জাতীয় উৎপাদন এবং জাতীয় আয়। এখন একটা ইম্পর্টেন্ট টপিক আমরা জানবো হচ্ছে হস্তান্তরযোগ্য পাওনা বা হস্তান্তরযোগ্য ব্যয়। যখন কোনো ব্যয় এক হাত থেকে অন্য হাতে ট্রান্সফার হয়, যেটা কোনো উৎপাদনে কোনো প্রত্যক্ষভাবে কোনো ভূমিকা পালন করে না, তাকে আমরা জানবো হচ্ছে হস্তান্তরযোগ্য পাওনা বা হস্তান্তরযোগ্য ব্যয়। এখন হস্তান্তরযোগ্য ব্যয়ের মধ্যে কি কি পড়ে? প্রথমে হচ্ছে সরকারি ঋণের সুদ। সরকারি ঋণের সুদ হস্তান্তরযোগ্য ব্যয়। কারণ কি? কারণ হচ্ছে এর উৎপাদন খাত ব্যতীত অন্য খাতে গৃহীত ঋণের সুদ। দেন হচ্ছে যুদ্ধ ব্যয় নির্বাহের জন্য গৃহীত ঋণের সুদ, এবং হচ্ছে জরুরি প্রয়োজন মেটানোর জন্য গৃহীত ঋণের সুদ। এই একটাও কিন্তু আমাদের উৎপাদনের ক্ষেত্রে কোনো প্রত্যক্ষ ভূমিকা পালন করে না। এবং পরে যদি আসি আমরা বৈদেশিক উপহার অনুদান, এই বৈদেশিক উপহার অনুদান কিন্তু আমরা অ্যাজ এ গিফট হিসেবে পাই। এটা কিন্তু আমাদের উৎপাদনে এই অর্থটা সরাসরিভাবে কিন্তু কোনো উৎপাদনে ব্যবহৃত হয় না। এবং একইভাবে অভ্যন্তরীণ হস্তান্তর, যেমন হচ্ছে উচ্চদের সূত্রে প্রাপ্ত সম্পদ এবং কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক দুস্থ জনগণকে প্রদত্ত সহায়তা। এবং ব্যবসায় ক্ষেত্রে হস্তান্তর ব্যয় হচ্ছে কি? ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক ছাত্রবৃত্তি প্রদান, সাহায্য প্রদান, কর্মচারীদের ভ্রমণ ভাতা ইত্যাদি। এখন একটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে, এই যে ব্যবসা প্রতিষ্ঠানে কর্তৃক ছাত্রবৃত্তি প্রদান, এটা হচ্ছে আমরা ইন্টার্নশিপ হিসেবে চিন্তা করি। ইন্টার্নশিপের মূল উদ্দেশ্য কিন্তু কোম্পানি নিজের কাজ করানো না, ওদেরকে দিয়ে কিন্তু কোম্পানিতে উৎপাদন করানো, এটা কিন্তু মেন উদ্দেশ্য থাকে না। তাদের মেন উদ্দেশ্য থাকে হচ্ছে তাদেরকে শিখানো। এর জন্য এটা কিন্তু উৎপাদনে কোনো প্রত্যক্ষ ভূমিকা পালন করে না। এবং পরে যদি আসে সাহায্য প্রদান, যত ডোনেশন আছে, ডোনেশন কিন্তু উৎপাদনে কোনো ভূমিকা পালন করছে না। এবং পরে যদি আসি সরকারি হস্তান্তর ব্যয়, এটা কি? বেকার ভাতা, বর্ষ ভাতা, অবসর ভাতা, শিক্ষা সহায়ক ভাতা এবং চিকিৎসা ভাতা। এই ভাতাগুলো হচ্ছে আমাদের হস্তান্তরযোগ্য ব্যয়ের মধ্যে পড়ছে। এখন নেক্সট টপিকে আসি। নেক্সট টপিক হচ্ছে আমাদের কিছু বেসিক নলেজ, যেটা হচ্ছে আমাদেরকে পরবর্তী এই চ্যাপ্টারটা বুঝতে সহায়তা করবে। প্রথমে কি? প্রতিটি ব্যক্তি প্রতিষ্ঠানের মতো কোনো জাতি বা দেশের রয়েছে কি? ব্যক্তিগত সত্তা। যেমন প্রত্যেকটা কান্ট্রির কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্স আছে, সুভারেনিটি রয়েছে। দেন কি? অর্থনীতির দুটি খাত কি? ব্যষ্টিক খাত এবং সামষ্টিক খাত। ব্যষ্টিক খাতে আমরা আলোচনা করি যে কোনো দেশের একটি নির্দিষ্ট ব্যক্তিগত আয় ব্যয় এগুলো নিয়ে। আর সামষ্টিক পর্যায়ে কি? কোনো দেশের টোটাল জিডিপি, জিএনপি, গ্রোস ন্যাশনাল ইনকাম এগুলো নিয়ে। ঠিক আছে, এরপর আমরা আসবো হচ্ছে জাতীয় পর্যায়ে উৎপাদন হিসাব ও বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি কোনো কান্ট্রির অবস্থা বুঝতে চাই, তার অর্থনৈতিক অবস্থা, তার প্রবৃদ্ধি, তার গ্রোথ কত হচ্ছে বা তার কত লসে আছে, এটা চিন্তা করতে, এটা যদি আমরা মেজার করতে যাই, তো কি করতে হবে? আমাদেরকে সামগ্রিক পর্যায়ের ব্যবস্থা আমাদের ইউজ করতে হবে। এরপর কি? চূড়ান্তভাবে উৎপাদিত পণ্য ও সেবার আর্থিক মূল্য নিতে হবে। কোনো কিছুর একদম ফাইনাল প্রোডাক্টের দাম কিন্তু আমাদেরকে অলওয়েজ নোট করতে হবে, কারণ এই ফাইনাল প্রোডাক্টের দাম নিয়েই হচ্ছে আমাদের অর্থনীতিতে কাউন্ট করা হয়। আমাদের কিন্তু মিড প্রোডাক্টের দামগুলো কিন্তু আমরা স্কিপ করে যাই, কারণ এটা যে ডাবল ভাবে এন্ট্রি করা একটা ভুল হতে পারে। এর জন্য আমরা সবসময় কি করি? আমরা একদম ফাইনাল প্রোডাক্টের দাম আমরা চিন্তা করি। আর প্রত্যেক পর্যায়ে কতখানি ভ্যালু অ্যাড হয়েছে
সেই অ্যাডেড ভ্যালুটা শুধু আমরা কাউন্ট করি ট্যাক্সের ক্ষেত্রে, সেটা অন্য হিসাব। এরপর আমরা চিন্তা করি, এখন আমরা কিছু দেখবো যে প্রিভিয়াস কি ধরনের কোশ্চেন এসেছে এই চ্যাপ্টার থেকে। প্রথমে আমরা দেখি সামষ্টিক পর্যায়ে উৎপাদন পর্যালোচনা সাধারণত সময়সীমা কত হয়। তোমরা চিন্তা করো, বাজেট কত বছর পর পর আসে, আমরা কোনো দেশের জিডিপি কত বছর পর পর পাই, উত্তর হলো 1 বছর পর পর। এই প্রত্যেকটা জিনিস 1 বছর পর পর আমরা হিসাব করা হয়। এরপর আসতে হচ্ছে কোনটিতে একটি দেশের অর্থনৈতিক পূর্ণ চিত্র পাওয়া যায়। এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। তোমরা মনে করতে পারো যে মোট দেশের উৎপাদন, মোট দেশের উৎপাদন থেকে জিডিপি বোঝাচ্ছে। দাঁড়াও একটু নোট করে দিই, মোট দেশের উৎপাদন থেকে জিডিপি বোঝাচ্ছে, ঠিক আছে। জিডিপি দিয়ে কিন্তু অনেকে মনে করে যে একটি দেশের পূর্ণ চিত্র পাওয়া যায়, কিন্তু না, অ্যাকচুয়ালি না। একটি দেশের পূর্ণ চিত্র পাওয়ার জন্য জিডিপি এনাফ না, একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, কিন্তু এনাফ না। এরপরে কি আসবে, এরপর আসবে হচ্ছে মোট জাতীয় উৎপাদন। মোট জাতীয় উৎপাদন জি নোট ন্যাশনাল জিএনপি বোঝাচ্ছে। জিএনপিও অন্যতম একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কিন্তু এটা এনাফ না। কি এরপর আসলে ন্যাশনাল আয়, একটি জাতীয় আয়। তারপর কি জাতীয় আয়ের পর কি আসে, নিট ন্যাশনাল উৎপাদন। এখন নিট জাতীয় উৎপাদন আর মোট জাতীয় আয় এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট। একটি কান্ট্রিতে যদি আমরা টোটাল অর্থনৈতিক পূর্ণ চিত্র পেতে যেটা আমাদের মোট ইম্পর্টেন্ট হচ্ছে মোট জাতীয় আয়। এটা দিয়ে হচ্ছে আমরা একটি দেশের অর্থনীতির পুরা চিত্র বুঝতে পারি। আর বাকিগুলো হচ্ছে সহায়ক, বাকি ইনফরমেশনগুলো আমাদের সহায়ক করে, সাহায্য করে বুঝতে। এরপরে কি আসবে, এরপরে হচ্ছে মূলধনের পরিদর্শককে কি বলে। আমরা মূলধনের পরিবর্তে কি পাই, মূলধনের জন্য আমরা সুদ, মূলধনের পরিদর্শককে বলা হয় সুদ। মজুরি, খাজনা, ভাড়া এগুলো কিন্তু মূলধনের সাথে পরিদর্শক না। এরপর কি পরের কোশ্চেন, কোনটি উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপে যোগ করা লাগে। পরোক্ষ কর, হস্তান্তর পাওনা, অবচয়জনিত ভাতা নাকি সরকারি ভর্তুকি। এটাও একটা ইন্টারেস্টিং কোশ্চেন। উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম যদি আমরা মেজার করতে চাই, তাহলে কি পরোক্ষ কর না, পরোক্ষ কর লাগে না। হস্তান্তর পাওনা না, এটা কিন্তু আমাদের উৎপাদন যেহেতু লাগতেছে না, তো এটা ন্যাশনাল ইনকামও আমাদের অ্যাড হবে না। কি অবচয়জনিত ভাতা না, ভাতাও কিন্তু মনে আছে যে ভাতাও কিন্তু আমাদের এইদিকে অ্যাড হয় না। আর আছে সরকারি ভর্তুকি। সরকারি ভর্তুকি জিনিসটা কি, সরকারি ভর্তুকি হচ্ছে যখন সরকার তোমার প্রোডাক্টটা একটু ছাড় দেয়। তো প্রোডাকশন কস্ট পড়েছে হচ্ছে 100 টাকা, কিন্তু মার্কেটে তুমি যদি 100 টাকাতে ছাড়ো, তো তুমি কেউ কিন্তু কিনতে পারবে না, মানুষ কিন্তু সেটা কিনতে পারছে না। তখন কি করে সরকার হচ্ছে 20 টাকা ভর্তুকি দেয়। যেমন তুমি সরকার তখন বলছে তুমি এটা 80 টাকা করে সেল করো, এক্সট্রা তোমাদের 20 টাকা এটা আমি ভর্তুকি দিচ্ছি। এই জন্য এই সরকারি ভর্তুকিটা জাতীয় আয় পরিমাপে আমাদের যোগ করতে হয়। নেক্সট কোশ্চেন, নেক্সট যদি আসি আমরা কি বাঁচবো, ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় বাদ যাবে কি। বেসরকারি ভোগ ব্যয়, বেসরকারি বিনিয়োগ ব্যয়, মোট আমদানি নাকি মোট রপ্তানি। দেখো বেসরকারি ভোগ আয়, বেসরকারি বিনিয়োগ ব্যয় এগুলো কিন্তু জাতীয় আয়তে ইনকাম আসবে না, জাতীয় আয়তে আসে না। জাতীয় আয়তে সবসময় দেশ মানে হোল সামষ্টিক পর্যায়ে ভোগ আয়, সামষ্টিক পর্যায়ে বিনিয়োগ আয় এইগুলো আসবে, যেহেতু জাতীয় একটি সামষ্টিক পর্যায়ের হিসাব। এবং কি মোট আমদানি, মোট রপ্তানি, এই যে ইম্পর্টেন্ট, এই মোট আমদানিটা হচ্ছে আমাদের ব্যয় পদ্ধতিতে মানে আয়ের নির্ণয় বাদ যাবে। কেন, যদি আমরা হিসাব করি, ফর্মুলাটা হচ্ছে এরকম যে মোট রপ্তানি থেকে আমরা মোট আমদানিটা বাদ দিয়ে হচ্ছে আমরা নিট যে রপ্তানিটা থাকে, নিট রপ্তানিটা আমরা যোগ করি। এর জন্য আমরা জাতীয় আয় নির্ণয়ের ক্ষেত্রে আমরা মোট আমদানিটা বাদ দিব। এই ম্যাথটা তোমাদেরকে একটু পরে তোমাদেরকে ক্লিয়ার করছি। এরপর কি মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যাতে ভাগ করলে কি পাওয়া যায়। নিট জাতীয় আয়, মোট জাতীয় আয়, মোট দেশের উৎপাদন নাকি মাথা পিছু আয়। এটা খুবই একটা ইজি কোশ্চেন। দেখো মোট জাতীয় আয়কে যদি মোট জনসংখ্যাতে ভাগ করি, তাহলে আমরা কি পাবো, আমরা মাথা পিছু আয় পাবো, যে পার পার্সন কত করে
ইনকাম করছে একটি দেশে, বাংলাদেশের মোস্ট $2,000, $2,000 বা 2 লক্ষ টাকা। ওকে, অ্যারাউন্ড, আমি এক্স্যাক্ট অ্যামাউন্ট এখন জানি না, বাট অ্যারাউন্ড হচ্ছে বাংলাদেশের $2,000 মাথা পিছু হয়। এরপরে কি, এরপরে হচ্ছে 1 বছরে একটি দেশের ভৌগোলিক সীমারেখায় উৎপাদিত পণ্য ও সেবা আর্থিক মূল্যকে কি বলা হয়? মোট দেশের উৎপাদন, নিট দেশের উৎপাদন, নিট জাতীয় উৎপাদন, নাকি মোট জাতীয় উৎপাদন? আচ্ছা দেখো, যখনই একটা কিওয়ার্ড মনে রাখো, যখনই দেশের ভৌগোলিক, একটি দেশের ভৌগোলিক সীমারেখা আসবে, এই ভৌগোলিক মানেই হচ্ছে তোমাদের দেশজ আসবে, ভৌগোলিকের সাথে কিওয়ার্ড যায় দেশজ। ওকে ওকে, আমরা যাচ্ছে দেশজ। তো এখন মোট দেশ উৎপাদন হবে নাকি নিট দেশ উৎপাদন, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এখন মোট দেশ, একটি দেশের দেখো, যত ভৌগোলিক দেশে সীমারেখা উৎপাদিত পণ্য সেবা আর্থিক মূল্যকে বলা হয় মোট দেশের উৎপাদন, মানে জিডিপি। এরপরে কোশ্চেন হচ্ছে কোনটি সামষ্টিক পর্যায়ে উৎপাদনের আওতা বহির্ভূত? কোশ্চেন কি, নিট জাতীয় উৎপাদন, দেশের মোট উৎপাদন, মাথাপিছু আয়, নাকি সুগার মিলের উৎপাদন? এখন কোশ্চেন আবার ভালো করে দেখো, কোনটি সামষ্টিক পর্যায়ে উৎপাদন আওতার বহির্ভূত? আমরা কি জানি, যখনই সামষ্টিক পর্যায়ে আসবে, সামষ্টিক পর্যায়ে আসলে কিন্তু আমরা কোনো ব্যক্তিগত বা একটি ইন্ডিভিজুয়াল সেক্টরকে আমরা বাদ দিব। তাহলে ইন্ডিভিজুয়াল সেক্টর কোনটা? সুগার মিলের উৎপাদন। সুগার মিলের উৎপাদন একটা ইন্ডিভিজুয়াল সেক্টর, এর জন্য আমরা এটাকে বাদ দিয়ে দিব। এরপরে কি, এরপরে হচ্ছে একটি দেশের অর্থনৈতিক অবস্থার প্রধান নির্দেশক কি? জাতীয় আয়, মাথাপিছু আয়, মোট অভ্যন্তরীণ উৎপাদন, নাকি হচ্ছে নিট অভ্যন্তরীণ উৎপাদন? এখন দেখো, অবস্থার প্রধান নির্দেশক, আমরা এই কোশ্চেনটা একও পেয়েছি, প্রধান নির্দেশক হচ্ছে জাতীয় আয়। ওকে, এরপরে কোশ্চেন হচ্ছে একটি দেশের বাস্তব চিত্র প্রকাশ করে কোনটি? মাথাপিছু ভোগ, জাতীয় আয়, জাতীয় ভোগ, নাকি জাতীয় সঞ্চয়? এই কোশ্চেনটা তো অনেকবারই আসে, কারণ সবাই একটা ধারণা থাকে যে একটি দেশের প্রকাশ করার জন্য জিডিপি ইম্পর্টেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে মোট জাতীয় আয়টা ইম্পর্টেন্ট। এরপরে আমরা যদি আসি, আচ্ছা এখন হচ্ছে আমরা কিছু ধারণা রাখবো, ঠিক আছে? ধারণাগুলো কি বলছে? উৎপাদন পদ্ধতি। উৎপাদন পদ্ধতি বলতে আমরা কি বোঝাচ্ছি? আচ্ছা, আমরা এইটা স্কিপ করি, এটা আমাদের পরে বোঝাই এই স্লাইডটা। এখন আমরা যাব হচ্ছে জাতীয় আয় পরিমাপ করা হয় কত বছর পর পর। ওকে, আমরা তোমাকে এই কোশ্চেনটা আবার তোমাদের আরেকবার এসেছিল যে কোন দেশে যখন সমষ্টিক পর্যায় উৎপাদন আসে তখন কত বছর পর পর করবো আমরা? 1 বছর পর পর। 1 বছর পর পর। এবার হচ্ছে একটি দেশে অর্থনৈতিক অবস্থার পরিপূর্ণ চিত্র প্রকাশ করে কোনটি? মোট দেশের উৎপাদন, মোট জাতীয় উৎপাদন, জাতীয় আয়, নাকি হচ্ছে মোট নিট জাতীয় উৎপাদন? ওকে, দেখছো এই কোশ্চেন কতবার এসেছে তোমাদের? একটি নিচের কোনটি জিডিপির অন্তর্ভুক্ত নয়? হস্তান্তরযোগ্য ব্যয়, ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, নাকি সরকারি ব্যয়? এই যে অন্তর্ভুক্ত নয়, জিডিপি অন্তর্ভুক্ত নয় হয় না কোনটা? হস্তান্তরযোগ্য ব্যয়টা। একটি দেশের মোট আয়কে মোট জনসংখ্যা ভাগ করলে আমরা কি পাবো? মাথাপিছু আয় পাবো। 1 বছরে দেশের অভ্যন্তরীণ উৎপাদিত বস্তুগত এবং অবস্থাগত দ্রব্যসামগ্রীর আর্থিক বাজার মূল্যকে কি বলা হয়? মোট দেশের উৎপাদন। যখনই দেখবা এই জায়গা কিওয়ার্ডটা দেশের অভ্যন্তরে, দেশের অভ্যন্তরে আবার থাকবে ভৌগোলিক সীমারেখার মধ্যে, এই টাইপের ওয়ার্ডগুলো থাকলে কি মনে করবা? দেশের উৎপাদন। সেখানে হচ্ছে মোস্ট অফ দ্য কেসে মোট দেশের উৎপাদনটাই অ্যান্সার হবে। এরপর আসি পরের কোশ্চেন, কোনটি দেশের অভ্যন্তরে বিদেশিদের উৎপাদন অন্তর্ভুক্ত থাকে? মোট দেশ উৎপাদনে, মোট জাতীয় উৎপাদনে, জাতীয় আয়, নাকি মাথাপিছু আয়? দেখো আবার কোশ্চেন এসেছে দেশের অভ্যন্তরে। দেশের অভ্যন্তরে যদি তোমার বিদেশিরও ইনকাম করে সেটাও কিসের মধ্যে পড়বে? সেটাও আমাদের জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হবে। এরপরে হচ্ছে আয়ের দৃষ্টিকোণে হতে জিএনপি পরিমাণ অন্তর্ভুক্ত হয় কোনটি? খাজনা, আমদানি, রপ্তানি, নাকি বেসরকারি বিনিয়োগ? এই দেখো জিএনপিতে আয়, আমরা জিএনপিটা দুইটা পয়েন্ট অফ ভিউ দিয়ে আমরা বিচার করি, একটা হচ্ছে আয়ের দিক দিয়ে, একটা হচ্ছে ব্যয়ের দিক দিয়ে।
আয়ের দিক দিয়ে চিন্তা করি, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা খাজনাকে আমরা অন্তর্ভুক্ত করব। এরপর হচ্ছে নিট জাতীয় উৎপাদনের সাথে কোনটি সম্পর্কিত? অবচয়জনিত ভাতা, সরকারি ভর্তুকি, হস্তান্তর পাওনা, পরোক্ষ ব্যয়। এটা হচ্ছে অবচয়জনিত ভাতা। এটা কিন্তু আমরা নিট জাতীয় উৎপাদনের ক্ষেত্রে এটা আমরা মেজার করি। এরপর কি? মোট জাতীয় উৎপাদন থেকে মূলধন ব্যবহারজনিত ভাতা বাদ দিলে কি পাওয়া যায়? মোট জাতীয় উৎপাদন থেকে যদি আমরা এনএনপি, এখানে হচ্ছে নিট ন্যাশনাল প্রোডাক্ট, এটা যদি আমরা বাদ দেই তাহলে আমরা পাবো হচ্ছে, তাহলে আমরা জিডিপি থেকে যদি আমরা ব্যবহারজনিত মূলধন ব্যবহারজনিত ব্যয়গুলো বাদ দেই তাহলে আমরা পাবো হচ্ছে নিট ন্যাশনাল প্রোডাক্ট। ওকে, এটা একটা ব্যবহারজনিত ব্যয়কে মাঝে মাঝে আমরা অবচয় হিসেবে কাউন্ট করি। এই মূলধন ব্যবহারজনিত ভাতাকে আমরা অবচয় হিসেবে আমরা ম্যাথের ক্ষেত্রে কাউন্ট করি। এবার কি? কোনটি ছাড়া এনএনপি নির্ণয় করা যায় না? মোট দেশের উৎপাদন, মোট জাতীয় উৎপাদন, মোট জাতীয় আয়, নাকি নিট জাতীয় উৎপাদন? আমরা এনএনপি ক্ষেত্রে অলওয়েজ কি করব? মোট জাতীয় উৎপাদনটাকে আমরা মেজার করব। এরপর কি আসবে? আচ্ছা, এখন আমরা একটু ইন্টারেস্টিং পার্টে আসি। এটা খুব মনোযোগ দিয়ে করবো। এখন হচ্ছে আমরা ম্যাথ শুরু। তোমরা অলওয়েজ মনে রাখবা, সবার প্রথমে সামষ্টিক পর্যালোচনার ক্ষেত্রে সবার প্রথমে আমরা কি মেজার করি? জিডিপি। জিডিপিটা কি? জিডিপি হচ্ছে একটি দেশের অভ্যন্তরে বিদেশি এবং নাগরিকদের টোটাল উৎপাদিত পণ্যের সমষ্টি। এখন দেখো বইয়ের ভাষা কি বলে, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণত 1 বছর, আমরা অলওয়েজ সাধারণত 1 বছর কাউন্ট করি, দেশের অভ্যন্তরে উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের সকল দ্রব্য সামগ্রী, সেবাকর্ম, আর্থিক মূল্যকে আমরা মোট দেশ উৎপাদন বলা হয়। এই যে এটা হচ্ছে তোমার দেশের অভ্যন্তরের দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে বিদেশিদের ইনকাম এখানে কাউন্ট করা হবে এবং দেশের মানুষের ইনকামও কাউন্ট করা হবে। এরপর হচ্ছে জিডিপি পরিমাপের সূত্রটি কি? জিডিপি পরিমাপের জন্য আমরা হচ্ছে তোমাদের লিখে রাখি জিডিপির ক্ষেত্রে আমরা কি কাউন্ট করব? জিডিপি ক্ষেত্রে প্রথমে আমরা কাউন্ট করব হচ্ছে জনগণের ভোগ ব্যয়, এটাকে আমরা সি দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে কনজাম্পশন কস্ট। এরপর হচ্ছে ইনভেস্টমেন্ট কস্ট, আইকে কি বলতেছি আমরা? ইনভেস্টমেন্ট কস্ট। এরপর হচ্ছে জিটা কি? জি হচ্ছে গভর্নমেন্ট কস্ট। ওকে, জিডিপি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই তিনটা জিনিস হচ্ছে এই তিনটা জিনিস থেকে আমরা জিডিপি নির্ণয় করতে পারি। এখন একটা ম্যাথ দেখো, ম্যাথে কি বলেছে দেখো, ম্যাথের পয়েন্টগুলো দেখো। 2014 সালে 500 কোটি টাকার পণ্যদ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন করেছে দেশটির বিনিয়োগ কত? বিনিয়োগ হচ্ছে 200 কোটি, উৎপাদন করেছে তোমার 500 কোটি, এবং আর সরকার এই সময় ব্যয় করেছে কত? 300 কোটি। তাহলে দেশটির দেশজ উৎপাদন কত হবে? এখানে দেখো টোটাল কনজাম্পশন কত হয়েছে? সি 500, এবং কত পরিমাণ বিনিয়োগ করেছি আমরা? বিনিয়োগ করেছি আমরা 200, এবং আমরা গভর্নমেন্ট কত ব্যয় করেছে এই সময়? 300। তাহলে আমার টোটাল জিডিপি হচ্ছে কত? 1000 কারণ। ওকে, এরপর আমরা আসবো হচ্ছে এনডিপি মানে নিট ডোমেস্টিক প্রোডাক্ট। এখন এনডিপি কাউন্ট করতে আমরা কি বাদ দিই? মনে আছে আমরা একটু আগে দেখেছিলাম সিসি মানে কি? এখানে হচ্ছে সিসি কে বোঝাচ্ছে মূলধন ক্ষয়জনিত ব্যয়, কিন্তু মাঝে মাঝে এটাকে তোমরা অবচয় হিসেবেও কাউন্ট করতে পারবা। ঠিক আছে, এটা হচ্ছে অবচয়জনিত ব্যয়। এখন দেখো কি বলেছে, মোট দেশ উৎপাদন থেকে উৎপাদনে ব্যবহৃত স্থায়ী সম্পদগুলোর অবচয় বাদ দিলে যা পাওয়া যায় তাই হচ্ছে নিট ডোমেস্টিক প্রোডাক্ট। আমার কিছু অপশন ভাষায় কিছু মেজার কিছু ক্ষেত্রে এনডিপিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন এনডিপি কে কি করবো? মোট জিডিপি থেকে আমরা অবচয়ের কস্টটা বাদ দিলে আমরা এনডিপিটা পেয়ে যাচ্ছি। এরপর আমরা জানবো হচ্ছে জিএনপি কি? মোট গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। এই যে যখনই তোমার দেখবা ন্যাশনাল ওয়ার্ডটা এসেছে, ন্যাশনাল মানে হচ্ছে বাঙালি ন্যাশনালিটি, মানে দেশের নাগরিকটা কি পরিমাণে
উৎপাদন করেছে। যখন ন্যাশনাল রাজস্ব বিদেশি বাইরে, দেশের বাইরে কি বাঙালিরা কাজ করছে না? আমাদের তো 25 বছর হিউজ পরিমাণে রেমিটেন্স আছে। এই যে বাঙালিরা যে দেশেই হোক না কেন, পুরো ওয়ার্ল্ডে যেই পরিমাণ উৎপাদন করেন সেটা হচ্ছে আমাদের জিএনপির অন্তর্গত। কি অপরদিকে দেশের ভিতরে কিন্তু আমাদের বিদেশিরা জব করে, বিদেশিরা কিন্তু ইনকাম করে। আমরা তখন কিন্তু এই ইনকামগুলোকে কাউন্ট করব না। তো আমরা কি করব? আমরা যদি জিএনপি মেজার করতে যাই, আমরা হচ্ছে দেশের অভ্যন্তরীণ সকল নাগরিকদের ইনকাম এবং দেশের বাইরে সহ নাগরিকদের ইনকাম যোগ করলে আমরা পাবো হচ্ছে মোট জাতীয় উৎপাদন। এরপর আমরা শীতে দুইটা পদ্ধতিতে আমরা জিএনপি মেজার করে থাকি। একটা হচ্ছে আয়, একটা হচ্ছে ব্যয়। ওকে, আয়ের ক্ষেত্রে আমরা কি কি ক্রাইটেরিয়া ফলো করি? যদি আমরা আয়ের দিক দিয়ে আমরা জিএনপি মেজার করতে যাই, আমরা কি করব? খাজনা, মজুরি, সুদ আর হচ্ছে মুনাফা। আয়ের দিক দিয়ে চিন্তা করলে আমরা এই 4টা জিনিস আমরা হচ্ছে ইনপুট দিলেই আমরা আয়ের দিক দিয়ে জিএনপি বের করতে পারবো। কি আবার একটু বলি, রেন্ট, তারপর হচ্ছে মজুরি, তারপর হচ্ছে আয় দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ইন্টারেস্ট আর হচ্ছে প্রফিট। ওকে, এখন হচ্ছে যদি ব্যয়ের দিক দিয়ে চিন্তা করি, ব্যয়ের দিক দিয়ে কি দিবে? আমরা হচ্ছে মোট ভোগ ব্যয়, তারপর হচ্ছে মোট বিনিয়োগ ব্যয়, দেন হচ্ছে গভর্নমেন্টের কস্ট, সরকারি ব্যয়, আর হচ্ছে এক্সএম বলতে হচ্ছে নিট রপ্তানি। রপ্তানির মধ্যে কি আমরা হচ্ছে টোটাল দেখবো যে টোটাল নিট রপ্তানি কত করেছি, টোটাল রপ্তানি, টোটাল এক্সপোর্ট মাইনাস টোটাল ইম্পোর্ট। এটা দিলেই হচ্ছে আমরা টোটাল নিট রপ্তানি পেয়ে যাব। এরপর আমরা আসবো হচ্ছে, এখন আমরা একটা উদাহরণ দেখি ম্যাথের। কোশ্চেনটা দেখো, নিম্নে উল্লিখিত তথ্য থেকে জিএনপি নির্ণয় করো। আমাদের কি কি তথ্য দেওয়া আছে? ব্যক্তিগত ভোগ ব্যয়, ব্যক্তিগত ভোগ ব্যয় হচ্ছে কত? 1500 টাকা। ব্যক্তিগত বিনিয়োগ ব্যয় হচ্ছে 4000 টাকা। সরকারি ব্যয় হচ্ছে 6500 কোটি টাকা এবং রপ্তানি আয় হচ্ছে 5200 কোটি টাকা এবং আমদানি ব্যয় 3500 কোটি টাকা। এখন আমরা কি জানি? এখানে দেখো কি কি বেশি দেওয়া আছে। এখানে আমার ব্যক্তিগত ভোগ ব্যয় দেওয়া আছে, ব্যক্তিগত বিনিয়োগ ব্যয় দেওয়া আছে, আমাদের ব্যয়গুলো দেওয়া আছে। তো আমরা এখানে আমরা জিএনপি মেজার ক্ষেত্রে কোন পদ্ধতি ফলো করবো? ব্যয়ের পদ্ধতি ফলো করবো। যেহেতু আমাদের এখানে আয়ের, খাজনা, রেন্ট এগুলো যেহেতু দেওয়া নাই, আমাদের এখানে কোন ফলো করবো? আমরা ব্যয় পদ্ধতির মাধ্যমে আমরা এই জিএনপি মেজার করবো। এখন কি কি প্রথমে আমরা এই ব্যক্তিগত ভোগ ব্যয়, এই ব্যক্তিগত ভোগ ব্যয় কত ছিল? 10,500 কোটি টাকা। 10,500 কোটি টাকা ব্যক্তিগত ভোগ ব্যয়। এরপর কি ব্যয় ছিল? ব্যক্তিগত বিনিয়োগ। ব্যক্তিগত বিনিয়োগ হচ্ছে 4000 কোটি টাকা। এরপর হচ্ছে সরকারি ব্যয়, গভর্নমেন্টের খরচ হচ্ছে 6500 কোটি টাকা। আর এই বলেছিলাম লাস্টে একটু স্লাইডে যে নিট রপ্তানিটা লাগবে। আমরা টোটাল রপ্তানি করেছি হচ্ছে 5000 এত, কিন্তু আর আমদানিও করেছি, আমাদের টাকা কিন্তু আবার খরচও হয়েছে। শুধু যে 5200 টাকা আমরা পাইনি, রপ্তানি করে আমরা নর্মালি টাকা পাই। এই এখান থেকে আবার আমরা 3500 টাকা আবার খরচ করেছি আমাদের র মেটেরিয়ালস অন্যান্য ইস্যু আমদানি করার সময়। তাহলে নিট রপ্তানি কত হচ্ছে? নিট রপ্তানি সামথিং যে 2000 বা 1600 কিছু একটা হবে, তখন এই যে 1700। তো আমরা এখন যদি চিন্তা করি টোটাল জিএনপি কত, ব্যয়ের দিক দিয়ে টোটাল জিএনপি হচ্ছে 22,700 কোটি টাকা। ওকে, এখন হচ্ছে নিট জাতীয় উৎপাদন। এই যে যখনই আমরা নিট ওয়ার্ডটা আসবে, নিট ওয়ার্ডটা যখনই আমরা আসবে তখনই আমরা অবচয় জনিত ব্যয়টা বাদ দিব। নিট উৎপাদন আসলে আমরা কি করব? অবচয় জনিত বা মূলধন ক্ষয়ক্ষতি জনিত ব্যয়টা আমরা বাদ দিব টোটাল জিএনপির কাছ থেকে। এখন আমরা আসবো হচ্ছে, এখন আমরা একটা উদাহরণ দেখি এনএনপি ধরনের। তো 2015 সালে জনগণের মোট পণ্য ও সেবা
উৎপাদনের ক্ষেত্রে আয় মোট জাতীয় আয় 500 কোটি টাকা এবং মূলধন জাতীয় ব্যয় হচ্ছে 200 কোটি টাকা এবং নিট জাতীয় উৎপাদনটা কত। ওকে, এখন আমরা টোটাল জিএনপি কত হয়েছে, এখানে কিন্তু জিএনপি ডাইরেক্ট দেওয়া আছে, মোট জাতীয় আয় ডাইরেক্ট দেওয়া আছে এবং মূলধনজনিত ব্যয় হচ্ছে 200 কোটি টাকা, এটা ডাইরেক্ট দেওয়া আছে। তো এখন কি করবো আমরা, ডাইরেক্ট 500 মাইনাস 200 হচ্ছে 300 কোটি টাকা হচ্ছে আমাদের এনএনপি। ওকে, এখন হচ্ছে আমরা পরের স্লাইডে চলে যাই। এখন আমরা দেখবো হচ্ছে ব্যক্তিগত আয়, পার্সোনাল ইনকাম। ব্যক্তিগত আয় মেজার করার জন্য আমাদের কি কি ফ্যাক্টর জানতে হবে। প্রথমে জানবো হচ্ছে আমরা আমাদের এই আমরা এখানে কি কি জানবে, এনআই কি, ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকামটা আমাদের মাঝে মাঝে কোশ্চেন দেওয়া থাকবে, অথবা ন্যাশনাল ইনকাম বের করার জন্য আমাদের কিছু পদ্ধতি আছে, সেটা আমরা একটু পরে জানছি। ন্যাশনাল ইনকাম থেকে আমরা কি কি বাদ দিব, ন্যাশনাল ইনকাম থেকে আমরা বাদ দিব হচ্ছে কর্পোরেট ট্যাক্স বাদ দিব, দেন হচ্ছে ইউসি। ইউসি বলতে এখানে বোঝা যাচ্ছে যে অবর্ণিত মুনাফা, যে মুনাফাটা এখনো আমরা মানে ছেড়ে দিইনি, রিডিউস করিনি। এরপর হচ্ছে এসআই হচ্ছে নিরাপত্তা বিষয়ক বীমার প্রিমিয়াম। ওকে, এটা মোস্ট প্রবাবলি এটা সবসময় এটা হচ্ছে গভর্নমেন্ট থেকে বা আমরা যে বীমা প্রিমিয়াম দেই সেটা। এবার হচ্ছে এইগুলোর সাথে আমি কি কি যোগ করব, যোগ করার সময় দেখবো হচ্ছে হস্তান্তরযোগ্য পাওনা, আমরা কি টাইপ কত ধরনের মানে যেসব পাওনা আমরা রিসিভ করব। দেন হচ্ছে ডি হচ্ছে প্রাপ্ত লভ্যাংশ, এই যে লভ্যাংশটা আমরা পাবো, ঠিক আছে। আর লাস্টে কি ইনভেস্টমেন্ট আইন, এটা হচ্ছে সরকার প্রদত্ত নিট সুদ। ওকে, এটা হচ্ছে গভর্নমেন্ট প্রদত্ত নিট সুদ, যেটা হচ্ছে আমরা মনে করি যে আমরা মূলধন বা আমাদের ব্যাংকে যে টাকা রাখি যে লভ্যাংশটা আমরা পাই, গভর্নমেন্ট যে লভ্যাংশটা দেয়, এটা হচ্ছে এই আইনের মধ্যে অন্তর্ভুক্ত। এরপর আমরা দেখবো হচ্ছে ব্যয়যোগ্য ব্যয় বা ডিসপোজেবল খরচ। ডিসপোজেবল খরচগুলো কি, যখন আমরা টোটাল ইনকাম থেকে যখন আমাদের কর এবং ট্যাক্স বাদ দেওয়ার পর যেই ইনকাম মানে যেই খরচটা আমরা নিজেদের জন্য করতে পারি, সেটা হচ্ছে আমাদের ডিসপোজেবল ইনকাম। সেটা হচ্ছে শুধু নিজে ভোগ করবে, এখানে তোমার গভর্নমেন্ট বা কেউ ইন্টারফেয়ার করবে না। ওকে, এখন দেখো কি কি আছে ডিসপোজেবল ইনকামের ক্ষেত্রে। কি প্রথমে দেখবো হচ্ছে ব্যক্তিগত আয়, এই যে যা বললাম ব্যক্তিগত আয়। এর থেকে বাদ দিব কি, আমরা ট্যাক্সটা বাদ দেবো। ট্যাক্স তুমি টাচই করতে পারবে না, তুমি ইনকাম করলে সাথে তোমার ট্যাক্স কিন্তু নিয়ে যাচ্ছে। ট্যাক্স এবং কি বাদ দেবে, কিউআই, কি হচ্ছে অন্যান্য আনুষঙ্গিক ব্যয়। এটা হচ্ছে এই ব্যয়ের মধ্যে তোমার অনেক বীমা আছে, যেই মানে যেই খরচগুলো তুমি নর্মালি নিজের জন্য খরচ করতে পারতেছো না, সেটা হচ্ছে অন্যান্য ব্যয়ের মধ্যে কিউআইটা এখানে অন্তর্ভুক্ত। এবারে এইভাবে হচ্ছে আমরা ডিসপোজ ইনকাম পাই। ওকে, ডিসপোজ ইনকাম কিন্তু দুইটা ভাগে মানে দুইটা পদ্ধতিতে আমরা মেজার করতে পারি। প্রথমে হচ্ছে আমরা টোটাল ব্যক্তিগত আয় থেকে এইসব জিনিস ব্যক্তিগত আয় থেকে খরচগুলো বাদ দিলাম, ডিসপোজ ইনকাম পাই। অথবা আমরা টোটাল নিজের ব্যক্তিগত কি পরিমাণ কনজাম্পশন কস্ট, আমি কি পরিমাণ ভোগ ব্যয় আমরা কি পরিমাণ ভোগ ব্যয় করি এবং আমি কতটা ইনভেস্ট করি, এই দুইটা ইনকাম আমরা যোগ করেই হচ্ছে আমরা ডিসপোজ ইনকাম পাই। দেখো, চিন্তা করে দেখো, মনে করো তুমি প্রতি বছর নিজের তোমার ইনকাম হচ্ছে 1 লক্ষ টাকা, ঠিক আছে। সাপোজ তুমি 1 লক্ষ টাকা থেকে তোমার সরকার তোমার 20,000 টাকা ট্যাক্স কেটে নিচ্ছে এবং তোমার অন্যান্য প্রিমিয়াম বা অন্যান্য খরচ হিসাবে তোমার আরো 5,000 টাকা চলে যাচ্ছে। তো 25,000 টাকা তোমার ইনকাম থেকে তুমি টাচ না করেই তুমি চলে যাচ্ছে। তো থাকলো কত, 75,000 টাকা। এই 75,000 টাকা হচ্ছে তুমি ডিসপোজাল ইনকাম। অপর দিকে চিন্তা করো, তুমি তোমার মাসিক খরচ হচ্ছে তোমার 20,000 টাকা, আর তোমার ইনকামের বাকি পার্টটা, যে পার্টটা তুমি খরচ করতে পারো, সেই বাকি পার্ট হচ্ছে 50,000 টাকা। এই 50,000 টাকা তুমি সেভিংস করতেছো। ওকে, 20,000 এবং এই 50,000 টাকা তুমি সেভিংস করতে পারতেছো, বাকি 1 লাখ টাকার বাকি অংশটা, এই 30,000 অংশটা তুমি ইউজ করতে পারতেছো না। তো এটা হচ্ছে তোমার এইটা কিন্তু ডিসপোজাল ইনকামের মধ্যে পড়তেছে না। তো এই ডিসপোজাল ইনকাম কি পড়বে, তোমার টোটাল খরচ এবং কি পরে তুমি সঞ্চয় করতে পারতেছো, এই দুইটা হচ্ছে তোমার ডিসপোজাল ইনকামের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এরপরে যদি আমরা যাই, আচ্ছা, রিয়েল গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। ওকে, যখনই দেখবা যে কোশ্চেনের মধ্যে রিয়েল বা প্রকৃত ওয়ার্ডটা আসছে, প্রকৃত ওয়ার্ডটা আসলে আমি কি করবো, প্রকৃত ওয়ার্ডটা আসলেই আমরা মেজার করবো হচ্ছে একটা ভিত্তি মূল্য দিয়ে। আমরা কিন্তু যখন আমরা জিএনপি জিডিপি চিন্তা করি, আমরা তো প্রতি বছরের মূল্যটাকে কিন্তু বিবেচনায় নেই। কিন্তু যখন আমাদের এই প্রোডাক্ট প্রাইস কিন্তু মাঝে মাঝে হচ্ছে আপ ডাউন করে, যেমন
গত বছর যে চিন্তা, গত বছরে হচ্ছে পেঁয়াজের দাম ছিল হচ্ছে এই 200-300 টাকা, এই বছর হচ্ছে পেঁয়াজের দাম হচ্ছে 170 টাকা। ওকে, তো এখন আমরা এই আপ ডাউনটা মিনিমাইজ করার জন্য অর্থনীতিবিদরা একটা বেজ মূল্য সেট করে রাখে। এখন বেজ মূল্যটা মাঝে মাঝে বেজ মূল্যটা তোমার কোনো বছর চেঞ্জ হবে না। বেজ মূল্য তুমি 150 করে ধরো, তো তোমার যদি এই বছর যত টন উৎপাদন করবা তার মূল্য 150 টাকাই হবে, বাজার মূল্য 300 টাকা হোক না কেন। ওকে, এটা রিয়েল জিডিপি হচ্ছে আমাদের অর্থের প্রকৃত সিচুয়েশনটা বুঝতে সহায়তা করে। এখন দেখো, এটা বইয়ের ভাষায় যদি চিন্তা করি, কোন নির্দিষ্ট বছরের উৎপাদিত দ্রব্য ও সেবার মূল্য যখন চলতি বাজার মূল্যের পরিবর্তে, এই যে চলতি বাজার মূল্যের পরিবর্তে ভিত্তি বছরের বাজার মূল্য হিসাব করা হয়, তখন তাকে প্রকৃত জাতীয় আয় বা প্রকৃত জাতীয় উৎপাদন বলে। ওকে, এখন দেখো হচ্ছে প্রকৃত জাতীয় আয় স্থির দামে বর্তমান বছরের মূল্য নির্ধারণ করা হয়, বিধায় প্রকৃত জাতীয় আয়ের উপর দেশের মুদ্রাস্তর বৃদ্ধি কোনো প্রভাব পড়ে না। ইনফ্লেশন রেটও মিনিমাইজ করার জন্য আমরা এই রিয়েল গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মেথড আমরা ইউজ করি। ওকে, এরপর যদি আসি মাথাপিছু আয়। মাথাপিছু আয়টা কি? একটি কান্ট্রির টোটাল জাতীয় আয়, ন্যাশনাল ইনকামকে যদি আমরা সেই কান্ট্রির টোটাল জনসংখ্যা দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা কি পাচ্ছি? টোটাল একটা দেশে মাথাপিছু আয় পাচ্ছি। যদি তোমাদের একটা এক্সাম্পল দিই, একটা দেশের টোটাল ইনকাম প্রত্যেকটা মানুষের, একদম ভিক্ষুক থেকে শুরু করে একদম বিজনেসম্যান সবার ইনকাম মিলে তোরা ইনকাম হচ্ছে এই ধরলাম 1000 কোটি টাকা। ওকে, আর তোমার জনসংখ্যা ধরলাম সাপোজ 1000। ওকে, ঠিক আছে, অন্য কোনো একটা কান্ট্রি যার হচ্ছে জনসংখ্যা 1000 এবং তাদের বাৎসরিক ইনকাম হচ্ছে 1000 কোটি টাকা। ঠিক আছে, সেই দেশের মানুষ 1000, তাহলে সেই দেশের মানুষের টোটাল বাৎসরিক ইনকাম কত হবে? বাৎসরিক ইনকাম হবে 1 কোটি টাকা। যাবো না কেসব দেশে? হ্যাঁ। ওকে, এটা হচ্ছে মাথাপিছু আয়। সেই দেশে মানুষের এক বছরে ইনকাম হচ্ছে 1 কোটি টাকা। এরপর আমরা জানবো হচ্ছে জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম। ওকে, আমরা অনেকক্ষণ ধরে ন্যাশনাল ইনকাম নিয়ে অনেক কাজ করেছি। ন্যাশনাল ইনকাম জিনিসটা কি অ্যাকচুয়ালি? ন্যাশনাল ইনকাম হচ্ছে কোন দেশের এক নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছর নির্দিষ্ট সময় উৎপাদিত সকল বস্তুগত ও অবস্তুগত এবং সেবার সমষ্টিকে সেই দেশের জাতীয় আয় বলা হয়। ওকে, এটা তোমার প্রোডাক্ট সেল করে হইতে পারে, আবার সার্ভিস দিয়েও কিন্তু আমরা পেতে পারি। ওকে, বলা হয় প্রাকৃতিক সম্পদ, শ্রম, মূলধন এবং মূলধনের সাথে নিট বস্তুগত এবং অবস্তুগত উৎপাদিত দ্রব্য সামগ্রীর সেবা করে মোট আর্থিক মূল্য হলো একটি দেশের জাতীয় হিসাব। এই জাতীয় ন্যাশনাল ইনকাম দিয়ে আমরা একটি দেশের অর্থনৈতিক সামাজিক ব্যবস্থা বুঝতে পারি। এখন দেখো, বাজার দামে জাতীয় আয়। আচ্ছা, এই যখন দেখবো যে বাজার দামে, তখন কি কোন করবা? একটা নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছর কোন দেশের সকল দ্রব্য সামগ্রী এবং সেবা কর্মকে বাজার দাম দ্বারা, মার্কেট প্রাইস দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে মোট, মানে সব প্রোডাক্টের জাতীয় দামে হচ্ছে মানে বাজারের দামে হচ্ছে আমরা ন্যাশনাল ইনকামটা পাবো। বাজার দামে যদি আমরা মেজার করতে, তাও আমরা আবার দুই ভাগে ভাগ হয়ে যাবে। কি ভাগে? একটা হচ্ছে চলতি দামে জাতীয় আয়, আর একটা হচ্ছে স্থির দামে। স্থির দাম হচ্ছে ওই যে ভিত্তি বছরের দামেই হচ্ছে আমার জাতীয় আয়গুলো প্রতি বছর মেজার করব। এটা ইউজ করা হয় কেন? এটা ইউজ করা হয় যাতে আমরা মুদ্রাস্ফীতির ফ্যাক্টরটা মিনিমাইজ করতে পারি। এখন দেখো, চলতি বছর বলতে তোমার ওই কারেন্ট ইয়ারে এই যেই বছর ইনকাম, সেই বছরের সেই প্রোডাক্টের দাম কত ছিল সেটার উপর বেস করে যখন আমরা হিসাব করবো, তখন হচ্ছে স্থির দাম জাতীয় আয় হবে। আর যখন একটা বেস ইয়ার একটা দিয়ে হিসাব করবো, তখন হবে স্থির দাম জাতীয় আয়। ওকে, এখন দেখো জাতীয় ন্যাশনাল ইনকামটা আমরা অনেকভাবে মেজার করতে পারি। অনেকভাবে বলতে 3 ভাগে সাধারণত: উৎপাদন পদ্ধতির মাধ্যমে, আয় পদ্ধতির মাধ্যমে, ব্যয় পদ্ধতির মাধ্যমে। ওকে, এখন উৎপাদন পদ্ধতি বলতে কি বোঝাচ্ছি? উৎপাদন পদ্ধতি হচ্ছে তোমার 1 বছরে
টোটাল কি পরিমাণ বস্তুগত অবস্তুগত এবং সেবা উৎপাদন করেছো, তার উপর বেস করে যখন তুমি সেটাকে যখন তুমি বাজার মূল্য দিয়ে গুণ করবা, বাজার মূল্য আবার দুই ধরনের। এই বাজার মূল্য হচ্ছে তুমি চলতি দাম বা সি দাম যেটা তুমি ফলো করো, সেই দাম যখন গুণ করবা তুমি পেয়ে যাবা কি উৎপাদন পদ্ধতিতে ন্যাশনাল ইনকাম। এরপর আসবে হচ্ছে আয় পদ্ধতি, তুমি এক বছরে কি পরিমাণ আয় করেছো তার উপর বেস করে যখন আমরা জাতীয় আয় নির্ধারণ করি সেটা হবে আয় পদ্ধতিতে ইনকাম। এবং যদি আমরা চিন্তা করি একটি বছরে কত ব্যয় হয়েছে, সে ব্যয়গুলোকে যদি মেজার করে আমরা জাতীয় আয় জাতীয় ইনকাম আমরা পেতে পারি। এখন তোমাদের একটা মনে হতে পারে যে 3 পদ্ধতিতে যদি হিসাব করি আমাদের কি রেজাল্ট একই সংখ্যা আসবে নাকি? এক্স্যাক্টলি হ্যাঁ, একই সংখ্যায় আসবে। এখন দেখো, অর্থনীতির ভাষায় একটি কান্ট্রিতে যে পরিমাণে আয় হয় একই পরিমাণে ব্যয় হয়, ঠিক আছে? এই জন্য দেখবা জিডিপি জিএনপি এগুলোর সময় আমরা অলওয়েজ যে পদ্ধতি ব্যবহার করি, আয় পদ্ধতি ব্যয় পদ্ধতি, দুইটা কিন্তু একই অ্যামাউন্ট হচ্ছে দেখাচ্ছে। সরি। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে জাতীয় আয় নির্ধারণের সূত্র। জিএনপি নির্ধারণে আমরা কি কি ফলো করি, ন্যাশনাল ইনকাম আমরা কি কি ফলো করি। আমরা ন্যাশনাল ইনকামের জন্য আমরা জিএনপি থেকে জাতীয় আয় পাওয়া যায়। ওকে, এই ক্ষেত্রে মোট জাতীয় উৎপাদন থেকে অবচয় ব্যয় বাদ দিলে নিট জাতীয় উৎপাদন পাওয়া যাবে। আবার নিট জাতীয় উৎপাদন থেকে পরোক্ষ কর, এই যে পরোক্ষ কর, হস্তান্তর পাওনা, তারপর সরকারি অর্জিত মুনাফা বাদ দিলে এবং ভর্তুকি অন্তর্ভুক্ত করে, এই যে মনে আছে আমরা ভর্তুকিটা কিন্তু অ্যাড করব, ভর্তুকিটা অ্যাড করার পর আমরা জাতীয় আয় পাবো। এখন নিম্নে এই সূত্রের মাধ্যমে আমরা যদি বোঝাতে চাই, ন্যাশনাল ইনকাম মানে কি? আমরা যদি এখন আয় পদ্ধতিতে চিন্তা করি, জিএনপি টোটাল গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট থেকে আমরা কি কি বাদ দিব? ডিসি বলতে কি বোঝাচ্ছে? অপচয় ব্যয়। এই যে অপচয় ব্যয়, এই মূলধনজনিত খরচ বলতে পারো তোমরা এখানে। তারপর হচ্ছে টিআই কি? ট্যাক্স। এটা কি ধরনের ট্যাক্স? এটা হচ্ছে পরোক্ষ ট্যাক্স। তারপর কি? টিপি বলতে কি? টিপি হচ্ছে হস্তান্তরযোগ্য পাওনা। এরপর হচ্ছে এসজি মানে সরকারি অর্জিত মুনাফার উপর উদ্ধৃত, মানে এক্সট্রা যেই মানে প্রফিটের যে পার্টটা এখনো এক্সট্রা আছে। আর তারপর হচ্ছে এসবিটা হচ্ছে কি? ভর্তুকি। ওকে, আমরা যদি এই তিনটা মানে শুধুমাত্র এই তিনটা যদি যোগ করি, মানে এই তিনটা যেভাবে যোগ করে আমরা এটা একটা এভাবে হিসাবটা পেয়ে যাচ্ছি। ওকে, এই সূত্রটাকে আরেকটু ভালোভাবে তোমাদের বুঝতে পারো। যদি আমি বলি যে জিএনপি মাইনাস ডিসি প্লাস টিআই প্লাস টিপি, ওকে, দেন হচ্ছে টিপি আর হচ্ছে কি এসজিও ছিল, টিপি প্লাস এস জে প্লাস কি করবো আমরা? এসবি। ওকে, তোমরা এই ফর্মুলা ইউজ করতে পারো তোমাদের যেটা সুবিধা মনে হয়। এখন আমরা দেখবো হচ্ছে ন্যাশনাল ইনকাম আরেকভাবে মেজার করা যায়, কিভাবে? নিট এনএনপি দিয়ে। এনএনপি অ্যাকচুয়ালি কি? এনএনপি হচ্ছে এই দুটো যদি বাদ দাও তাহলে আমরা কি পাচ্ছি? এনএনপি আছে, মনে আছে? আমরা জিডিপি থেকে যখন আমরা অবচয় বাদ দিই আমরা কি পাই? নিট ন্যাশনাল প্রোডাক্টটা পেয়ে যাই। ওকে, এখন আমরা পরের পার্টে যাই। পরের পার্টে কি আছে? মোট জাতীয় উৎপাদন এবং মোট দেশ উৎপাদনের মধ্যে পার্থক্য। ওকে, এই পার্থক্যটা তুমি চিন্তা করো, মোট দেশ উৎপাদন কি করি আমরা? একটা দেশের মোট ভৌগোলিক এরিয়ার মধ্যে যে পরিমাণে উৎপাদন করা হয়, এই উৎপাদনটা তোমার দেশে মানুষ করতে পারে, আবার বিদেশিরাও করতে পারে। অপরদিকে যদি আমরা ন্যাশনাল প্রোডাক্ট ক্ষেত্রে যাই, জাতীয়, যখন ন্যাশনাল ওয়ার্ডটা আসবে আমরা চিন্তা করবো হচ্ছে ন্যাশনস। এই ন্যাশনস এর মধ্যে পড়ে বাঙালি বা বাংলাদেশের সকল মানুষরা, বাংলাদেশের সকল মানুষের দেশের মধ্যে আছে, দেশের বাইরেও আছে। এক্ষেত্রে আমরা দেশের ভিতরে এবং দেশের বাইরে
টোটাল জনসংখ্যা কি পরিমাণ উৎপাদন করছে সেটাকে আমরা কাউন্ট করবো কিসে, জিএনপির মাধ্যমে। এখন দেখো দুইটার মধ্যে সূত্রটা কি, তেমন সূত্র কিন্তু আলাদা। যেমন জিডিপির ক্ষেত্রে কি করি আমরা, জিডিপির ক্ষেত্রে আমরা শুধু আমার ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয়, যত ধরনের ব্যয় আছে সব ব্যয়গুলো আমরা এখানে ইনক্লুড করি। আর জিএনপির ক্ষেত্রে কি করি, জিএনপির ক্ষেত্রে হচ্ছে আমরা ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয় এবং রপ্তানি আয়টাও আমরা এখানে ইনক্লুড করি। নিট রপ্তানি আয়, এখানে নিট রপ্তানি আয়ের মাঝে মাঝে নিট রপ্তানি ব্যয়ও কিন্তু হতে পারে, ঠিক আছে। নিট রপ্তানি যদি ব্যয় হয় তখন আমরা বিয়োগ করবো। যেমন চিন্তা করো বাংলাদেশে যদি টোটাল আমি এক্সপোর্ট করি হচ্ছে 1000 কোটি, কিন্তু আমার ইম্পোর্ট করা লাগে হচ্ছে 2000 কোটি, তাহলে কি আমরা এখানে যোগ করবো না? তখন আমার দেখা যায় নিট রপ্তানি আয় কিন্তু তখন নেগেটিভ হচ্ছে, বা নিট রপ্তানি ব্যয় হয়ে যাচ্ছে 1000 কোটি। তখন আমরা এই তিনটা থেকে আমরা ব্যয়টা তখন বাদ দিব। তোমাদের এখানে উদাহরণটা দেওয়া নেই, বাট তোমাদেরকে বোঝানোর একটা উদাহরণ দিই। যেমন আমরা আগে দেখেছিলাম যে এই তোমার টোটাল এক্সপোর্ট হচ্ছে তোমার, মানে টোটাল রপ্তানি হচ্ছে তোমার 1000, আর টোটাল আমদানি হচ্ছে কত, আমদানি হচ্ছে 2000। তাহলে তোমার নিট থাকলে কত, নিট হচ্ছে মাইনাস তোমার নিট, তাহলে রপ্তানি কত হচ্ছে, নিট রপ্তানি হচ্ছে মাইনাস 1000। ওকে, তো কি হচ্ছে তোমার এই তিনটা থেকে কিন্তু এইটা বাদ যাচ্ছে, 1000 বাদ যাচ্ছে। এখন আমরা জানবো হচ্ছে বিদেশি অবস্থান দেশের আয়। জিডিপিতে কিন্তু জিডিপির ক্ষেত্রে কিন্তু আমরা বাইরের মানুষদের, মানে বাইরের ওদের কিন্তু দেশের ওটা কাউন্ট করি না জিডিপিতে। জিডিপির ক্ষেত্রে শুধু দেশের ভৌগোলিক এরিয়ার মধ্যে যারা ইনকাম করছে তাদের ইনক্লুড করি। কিন্তু জিএনপিতে কি করে, জিএনপিতে কিন্তু বাইরের মানুষের থেকেও ইনকাম এখানে ইনক্লুড করা হয়। ওকে, এখন দেখো দুইটার মধ্যে জিডিপি আর জিএনপি কোনটা হিসাব করা বেশি কঠিন, কোনটা হিসাব করা একটু বেশি কমপ্লেক্স। ওকে, তুমি চিন্তা করলে দেখা যায় জিএনপি কিন্তু একটু বেশি কমপ্লেক্স, কারণ দেশের বাইরের মানুষদের টোটাল ইনকাম কিন্তু তুমি সরাসরি জানতে পারতেছো না। তোমাকে এর জন্য একটু ঘাটাঘাটি করা লাগবে, ওই দেশের সরকারের কাছ থেকে জানতে হবে যে তাদের বাংলাদেশি মানুষরা তাদের দেশ থেকে কতটা ইনকাম করতেছে। তো এর জন্য বিশ্লেষণ চিন্তা করো, জিএনপি হিসাব করা একটু টাফ, একটু ডিফিকাল্ট, কারণ এটা একটু বেশি ব্রড এরিয়া নিয়ে করতে চাই। অন্যদিকে জিএনপি যেহেতু ন্যাশনাল বর্ডারের মধ্যে করা হচ্ছে, তো এটা হিসাব করা বেশি ইজি এবং এটা বেশি অ্যাকুরেটও হয়। এরপর আমরা যাই হচ্ছে জাতীয় আয় পরিমাপের সমস্যাগুলি। জাতীয় আয় পরিমাপের জন্য আমরা কি কি প্রবলেম ফেস করি বা কি কি বাধার সম্মুখীন হই ঠিক পরিসংখ্যান হবে। এখন কি অনেকে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য কিন্তু নিজের আয়টাকে কম বলে। ওকে, এটা হচ্ছে দেখো তুমি যখন বড় হবে ইনকাম করো, তুমি কি চাবা যে তুমি 1 লাখ টাকা ইনকাম করছো, তুমি 20,000 টাকা শখে দিয়ে দিতে হচ্ছে। অনেকে আমাদের করা উচিত, দেশে যখন উন্নতি হয়, উন্নতির জন্য কিন্তু আমাদেরকে ট্যাক্স দেওয়া উচিত, কিন্তু অনেকে হচ্ছে নিজের ইনকামটাকে হাইড করে কারণ ট্যাক্স থেকে বাঁচার জন্য বলছে দ্বৈত গণনা। এই যে দ্বৈত গণনা হচ্ছে যখন যে আমার একটা ফাইনাল প্রোডাক্টের দাম হচ্ছে 10 টাকা, ফাইনাল প্রোডাক্টের দাম কত 10 টাকা, কিন্তু এর আগে যে উৎপাদন করছে মিডলের দাম ছিল হচ্ছে 8 টাকা, তারপর এর আগে প্রসেসের মোট দাম ছিল হচ্ছে 5 টাকা। যখন আমরা হিসাব করব তখন কিন্তু আমরা এই তিনটাই যোগ করা লাগতেছে। এখন দ্বৈত গণনা বলতে তখন কিন্তু আমরা একটা প্রোডাক্টের দাম 3 বার ইনক্লুড করা লাগতেছে। ওকে, এই তখন দাম কত হচ্ছে 10, 18, 23, কারণ 23 টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই প্রবলেমটা মিনিমাইজ করার জন্য আমরা ভ্যাট সিস্টেম করি। ভ্যাট সিস্টেম এক্সট্রা ভ্যালু অ্যাডেড পার্টটা আমরা এখানে ইনক্লুড করব। কত হচ্ছে এখানে কত ভ্যালু অ্যাড হচ্ছে, এখানে আমাদের অ্যাড হচ্ছে 3 টাকা, এখানে অ্যাড হচ্ছে কত, এই প্রসেসে অ্যাড হচ্ছে আমাদের 2 টাকা, আর মনে করো জিরো ধরি, তো এই প্রসেসে আমাদের অ্যাড হচ্ছে কত 5 টাকা। তাহলে আমাদের টোটাল এখানে কত টাকা হচ্ছে 10 টাকা। ওকে,
তাহলে আমাদের এই প্রসেসে যদি আমরা হিসাব করি তাহলে আমরা দ্বৈত গণনা থেকে আমরা দ্বৈত গণনার ভুল থেকে আমরা রিমুভ মানে মুক্তি পাবো। এবার হচ্ছে ক্ষয় ক্ষতিজনিত ব্যয়, এটা হচ্ছে অবাজনিত ব্যয়। অবাজনিত ব্যয় হচ্ছে যখন আমরা কোনো সম্পত্তি ব্যবহার করি তখন আমরা সেই সম্পত্তিটা ক্ষয় হওয়ার জন্য যে ধরনের ব্যয় হয় সেটা হচ্ছে মানে হচ্ছে সেটা অ্যাকুরেটলি মেজার করা মানে পসিবল হয় না। ওকে, এবার হচ্ছে হস্তান্তর পাওনা, এটা অনেক সময় হস্তান্তর অনেক সময় পাওয়া যায় আবার নাও পাওয়া যায়, এই মাঝখানে যে লসটা হয়ে যায় এই প্রবলেম এগুলো হচ্ছে জাতীয়ভাবে তোমার হিন্ডারেন্স সৃষ্টি করে। তার মূল্য পরিবর্তন, পরোক্ষ কর, আন্তর্জাতিক বাণিজ্য, কর ফাঁকি, পেশাগত ও বিশেষকরণের অভাব, অবিকৃত দ্রব্য সেবা, যোগকরণ সমস্যা, দুর্নীতি, নতুন দ্রব্যের আবিষ্কার, কর ফাঁকি প্রবণতা, বিদেশ থেকে প্রাপ্ত হয়। এই প্রবলেমগুলো হচ্ছে আমাদের জাতীয় ন্যাশনাল ইনকাম পরিমাপে আমাদের প্রবলেম ক্রিয়েট করে। তখন রিটেনে এই টাইপের কোশ্চেন আসতে পারে, তখন আমরা যে কয়েকটা পারো সবগুলো দিতে হবে না, যে কয়েকটা পারো তোমরা এখানে ইনক্লুড করা ট্রাই করবা। ওকে, এখন হচ্ছে একটা গ্ল্যান্স আমরা দেখি যে এই পর্যন্ত আমরা কি কি ইম্পর্টেন্ট টপিক কভার করেছি। প্রথম হচ্ছে ব্যক্তিগত উৎপাদন কি, উৎপাদন ব্যবস্থাকে একত্র করে কি, জাতীয় আয় হিসাব বিবেচনা করা হয়। দেন হচ্ছে মোট দেশজ বা অভ্যন্তরীণ উৎপাদন নির্ণয়ের সময় দেশের অভ্যন্তরীণ বসবাসরত সকল মানুষের ইনকাম, এখানে মানুষের ইনকাম বলতে ভোগ ব্যয় সবকিছু আমাদের ইনক্লুড করা হয়। এরপর কি মোট দেশের উৎপাদন একটি নির্দিষ্ট সময় সাধারণত কত সময় পর পর হিসাব করা হয়, 1 বছর পর পর হিসাব করে নর্মালি। এবং কি দেশের উৎপাদন কি পণ্য ও সেবার আর্থিক মূল্য ধরা হয় মোট দেশের উৎপাদনের ক্ষেত্রে। তারপর দেশের অভ্যন্তরে বিদেশিদের উৎপাদন অন্তর্ভুক্ত হয়, তবে বিদেশে অবস্থানরত দেশি নাগরিকদের উৎপাদন এখানে আসে না। জিবি ক্ষেত্রে কিন্তু তোমার বাইরের মানুষের ইনকাম, বাইরের দেশের বাংলাদেশিদের ইনকাম এখানে ইনক্লুড করা হয় না, কিন্তু জিএনপিতে কিন্তু করা হয়। দেশ মোট দেশের উৎপাদনে দেশি বিদেশি বিনিয়োগের মাধ্যমে সৃষ্টি উৎপাদন করা হয়, কিন্তু বিদেশে বিনিয়োগ থেকে সৃষ্টি উৎপাদন ব্যবহার করা মানে বাদ দেওয়া হয়। ওকে, এখানে তোমার একটু দেখে নাও, অনেক ইম্পর্টেন্ট টপিক যেগুলো তোমার মনে রাখতে সুবিধা হবে। যে নিট দেশের উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন ব্যাপারিত মূলধন সামগ্রী ক্ষেত্রে সামগ্রী কি ক্ষয়ক্ষতিজনিত ব্যয় গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। দেন হচ্ছে এই যে নিট ওয়ার্ডটা আসলে আমরা ক্ষয়ক্ষতিজনিত ব্যয়টা হচ্ছে আমরা এখানে ক্ষয়ক্ষতিজনিত ব্যয়টা আমরা এখানে বাদ দিয়ে দিব যখন নিট আসবে। দেখো জিএনপি একটি নির্দিষ্ট সময়ে গণনা করতে হবে, এটা 1 বছর হয় সাধারণত। জিএনপির সঙ্গে কোনো দেশের নির্দিষ্ট আর্থিক বছরে আমদানি রপ্তানি পরিমাণ যোগ করাকে প্রকৃত বা জাতীয় আয় যোগ করে প্রকৃত জাতীয় আয় নির্ণয় করা হয়। একটি উৎপাদনের আর্থিক মূল্য ছাড়াও জিএনপি কে আয়ের দিক দিয়ে এবং ব্যয়ের দিক দিয়ে 2 ভাগে পরিমাপ করা যায়। জিএনপি অলস কি আয়ের দিক দিয়ে ব্যয় 2টা ভাগে আমরা ভাগ করতে পারি। ন্যাশনাল ইনকাম কিন্তু 3 ভাগে করা যেত, যেন উৎপাদন, আয়, ব্যয় ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে। এখন যদি পারি আরো আছে, মোট জাতীয় উৎপাদন থেকে অবচয় বাদ দিলে আমরা নিট জাতীয় উৎপাদন পাবো। নিট জাতীয় উৎপাদন দেশের মোট জাতীয় উৎপাদনের একটি অংশ। জাতীয় আয়কে আমরা ওয়াই দ্বারা চিহ্নিত করা হয়, তাই সামষ্টিক অর্থনীতি থেকে জাতীয় আয় হিসাবেও বিবেচনা করা হয়। এরপর কি কোন দেশের সামগ্রিক উৎপাদনের গতি প্রকৃতি জানা না থাকলে সেই দেশের পক্ষে অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হয় না। ব্যয়ের দৃষ্টিকোণ থেকে জিএনপি সূত্র কি ছিল মনে আছে? সূত্র ছিল যে কনজাম্পশন কস্ট, তারপর হচ্ছে এখানে ইনভেস্টমেন্ট ছিল, গভর্নমেন্টের কস্ট ছিল, আর হচ্ছে নিট, এই নিট তোমার রপ্তানি আয় ছিল। নিট রপ্তানি মাঝে পজিটিভ হতে নেগেটিভ হতে পারে। যদি আপনি চিন্তা করো, এটা হচ্ছে তোমার জিডিপি সাথে আমরা নিট রপ্তানি একটা যোগ করলে আমরা জিএনপি পেয়ে যাচ্ছি। এটা তুমি এভাবে চিন্তা করো, জিডিপি প্লাস নিট কস্টটা, নিট হচ্ছে রপ্তানি ব্যয়টা পেলে আমরা কি পাচ্ছি, জিএনপি পাচ্ছি। ওকে, এরপরে কি, এরপরে হচ্ছে এনএনপি কি, এনএনপি মানে নিট আসলে আমরা কি বাদ দিব,
ডেপ্রিসিয়েশন কস্টটা বাদ দিয়ে দিব, কারণ অবজনিত ক্ষতিটা আমরা বাদ দিয়ে দিব। তারপর জিডিপি অর্থকে, জিডিপি অর্থ হচ্ছে মোট দেশের উৎপাদন। কোনটি ব্যষ্টিক অর্থনীতি অন্তর্ভুক্ত? একটি শিল্পের মোট বিনিয়োগ। কারণ আমরা যখন দেখবো সামষ্টিক পর্যায়ে, ব্যষ্টিক পর্যায়ে যদি চিন্তা করি, তখন শুধু একটা শিল্পের একটা নির্দিষ্ট সেক্টরের আমরা টোটাল বিনিয়োগটাকে আমরা ইনক্লুড করব। আর মোট জাতীয় আয় হচ্ছে কি একটি জাতীয় পর্যায়ে আর্থিক মূল্যের সমষ্টি। এই হচ্ছে। এখন আমরা কিছু কোশ্চেন আনসার দেখি। ম্যাক্রো শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে এসেছে? ম্যাক্রো শব্দের উৎপত্তি আমরা এসেছে ম্যাক্রোস থেকে। ম্যাক্রোসটা ওকে, এটা হচ্ছে একটা গ্রিক শব্দ। ওকে, যেটা হচ্ছে তোমার বৃহৎ বোঝায়। এরপরে ওয়ার্ড হচ্ছে এনএনপি পুনরূপ কি? নিট ন্যাশনাল প্রোডাক্ট। মাথায় চাই কি তোমার একটি দেশের মোট ন্যাশনাল ইনকামকে যদি আমরা টোটাল পপুলেশন দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা কি পাচ্ছি? পার পার্সন ইনকাম পাচ্ছি। ওকে, এরপর কি সিপিআই এর পুনরূপ কি? সিপিআই বলতে কি বোঝাচ্ছে এখানে? সিপিআই বলতে এখানে হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। ওকে, কনজিউমার প্রাইস ইন্ডেক্স হচ্ছে তোমার অর্থনীতিতে মানে সাধারণ কোন দ্রব্যের সাধারণ যে দাম স্তর বোঝায়, সেটাকে বলছে যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। সিআইজি কি? সিআইজি হলো কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এখন হচ্ছে গভর্নমেন্টের বিনিয়োগ জনিত ব্যয়টা আমরা বুঝাচ্ছি সিআইজি দিয়ে, যে প্রক্রিয়া। আচ্ছা, এরপর হচ্ছে কর ফাঁকি কি বলে? কর ফাঁকি হচ্ছে যেটার মাধ্যমে একটা মানুষ নিজে অরিজিনাল ইনকামটা হাইড করে একটা ফেক লো ইনকাম দেখায়, যাতে তার ট্যাক্সটা কম দেওয়া লাগে। এই টাইপের দুর্নীতিগুলোকে আমরা বলা হয় কর ফাঁকি। এখন যদি দেখি কি বলেছে, যে প্রক্রিয়ার মাধ্যমে করদাতা আইনকে ফাঁকি দিয়ে কর দেয় না, তাকে কর ফাঁকি বলা হয়। ওকে, এবারে মাথাপিছু আয় কিভাবে নির্ণয় করা যায় ব্যাখ্যা করো। মাথাপিছু আয় নির্ণয় করবো কি, যেটা একটু বললাম, জানতে চাই টোটাল ন্যাশনাল ইনকামকে যদি আমরা পপুলেশন দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা মাথাপিছু আয় বের করতে পারবো। জাতীয় আয় বিভিন্ন দেশে আর্থিক অবস্থা তুলনা করে। ওকে, আমরা যখন কম্পারিজন করি একটা দেশের আরেকটা দেশের কম্পারিজন, তখন কিসের মাধ্যমে করি? আমরা হচ্ছে ন্যাশনাল আয়ের মাধ্যমে আমরা এক দেশের সাথে কম্পেয়ার করি। এবার অপচয় কি? অপচয় হচ্ছে ব্যবহারজনিত যে ক্ষতি হয়। দেখো, স্থায়ী সম্পত্তি ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি ছাড়াও সময়ের অতিবাহিত সরাসরি সম্ভোগ, দুর্ঘটনাজনিত মূল্য হ্রাস, অপ্রচলন বা অকেজ হয়ে যাওয়া ইত্যাদির কারণে যখন সম্পত্তি গুণগত পরিমাণগত যে নিয়মিত বা অবিরাম ক্ষয় হয়, অক্ষয় মূল্য হ্রাস হয়, তাকে অপচয় বলা হয়। এটা হচ্ছে ডিসি দিয়ে আমরা পরিষ্কার। ওকে, ডেপ্রিসিয়েশন কস্ট। এবার হচ্ছে প্রবাসিত উপার্জিত অর্থ জিডিপি অন্তর্ভুক্ত হয় না কেন? আচ্ছা, আমরা আগে যে জিডিপি মানে কি, এই ডি বলতে বোঝাচ্ছে দেশজ উৎপাদন। দেশজ ওয়ার্ডটা দিয়ে আমরা বোঝাচ্ছি একটি দেশের টোটাল সারাউন্ডিংস এরিয়ার মধ্যে যে পরিমাণ উৎপাদিত হয়। এখন প্রবাসীরা কি দেশের মধ্যে ইনকাম করতেছে না, তারা দেশের এরিয়ার বাইরে, ভৌগোলিক এরিয়ার বাইরে ইনকাম করছে। এর জন্য তাদের ইনকামটা আমরা জিডিপিতে ইনক্লুড করি না। আচ্ছা, আজকে এই পর্যন্তই। তোমাদেরকে নেক্সট ক্লাসে আবার আমরা ফিরে আসবো। ধন্যবাদ।